নমস্কার, আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম প্যাসিভ ইনকাম। আমি সুশোভন কুণ্ডু আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা যদি সদ্য শেয়ার মার্কেটে প্রবেশ করে থাকেন এবং ভাবছেন যে শেয়ারে বিনিয়োগ করতে গেলে তো হিউজ রিস্ক রয়েছে, সেই পর্যন্ত কোনো এক্সপিরিয়েন্স আপনাদের নেই, তাহলে কিভাবে ইনভেস্ট করবেন, এই চিন্তা যদি আপনাদের মাথায় এসে থেকে থাকে তাহলে আমার ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করব যে এই ভিডিওটা দেখলে আপনাদের বেশ ভালোই উপকার হবে এবং আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা স্টেপ টু স্টেপ শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের দিকে এগিয়ে যেতে পারেন। তো আজকে আমার ভিডিওয় আলোচনার বিষয় হলো ইনিশিয়াল পাবলিক অফারিংস অর্থাৎ আইপিও। একটি জনপ্রিয় খুব নাম ইনভেস্টমেন্ট করার জন্য। ইনিশিয়াল পাবলিক অফারিং এর শর্ট ফর্ম হলো আইপিও। এখন যারা শেয়ার মার্কেটে প্রথম প্রবেশ করছেন তাদের জন্য কম দামে কিছু কিনে নিয়ে, কোনো কোম্পানির শেয়ারের কিছু অংশ কিনে নিয়ে যদি বেশি দামে বিক্রি করার ইচ্ছে থেকে থাকে তাহলে আইপিওতে বিনিয়োগ করার মতো সুবিধে আর কোনো কিছুতেই নেই। দেখুন, তাহলে আইপিওর একটা ছোট্ট কনসেপ্ট আপনাদের আমি এই স্লাইডটাতে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে কোনো কোম্পানির যখন ডেভেলপ করার দরকার হয় তখন কোম্পানির যারা প্রমোটার থাকে বা ওনার থাকে অর্থাৎ মালিক পক্ষ যারা, তাদের কাছে ফান্ড প্রচুর দরকার লাগে। তাহলে হয় ফান্ড তারা নিজেদের পকেট থেকে ইনভেস্ট করবে, আদারওয়াইজ ব্যাংক থেকে লোন নেবে, বা কোনো লোন কোম্পানির থেকে যারা ইন্টারেস্টে লোন দেয়, টাকা ধার দেয়, তাদের কাছ থেকে টাকা ধার করবে, অথবা পাবলিকের কাছ থেকে টাকা কালেকশন করবে, ফান্ডিং করবে। এবার এই ফান্ডিংটা পাবলিকের কাছ থেকে তারা দুরকমভাবে করতে পারে। তারা হয়তো তাদের পার্টনারশিপ বা ওনারশিপের কিছুটা অংশ পাবলিককে ছেড়ে দিয়ে, অর্থাৎ তারা শেয়ার বিক্রি করে টাকা কালেকশন করতে পারে, আদারওয়াইজ তারা কিছু ডিবেঞ্চারে যেতে পারে, অথবা তারা কোম্পানির কিছু বন্ড বিক্রি করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্য শেয়ারের পার্টনারশিপ ছেড়ে দিতে হচ্ছে না। তো এইভাবে যে যখন তারা শেয়ার বিক্রি করতে চায় তাহলে সব কোম্পানি কিন্তু ফার্স্ট টাইমে শেয়ার বিক্রি করতে গেলে এনএসি অথবা বিএসি এদের আন্ডারে, অর্থাৎ সিডিএসএল বা এনএসডিএল এর আন্ডারে এনলিস্টেড হতে হয়। কিন্তু তারা তো সকলে এনলিস্টেড থাকে না। এই এনলিস্টেড হবার জন্য তাদেরকে আগে পারমিশন নিতে হয় সিডিএসএল এনএসডিএল এর কাছ থেকে, তারপরে তারা এনলিস্টেড হতে পায়। তো শেয়ার হিসেবে বাজারে আসার আগে কোনো কোম্পানি যেটা পাবলিকের কাছে অফার করে সেটা হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, এক কথায়। তো একটু আইপিওর সম্পর্কে ডিটেলসে আমরা জেনে নিই, যে টোটালি আইপিওর সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গিয়ে আমরা ইনভেস্ট করব। তো এটা করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে হোয়াট ইজ অ্যান আইপিও। আইপিও জিনিসটা কি? তো প্রথমেই তো বললাম এটা ইনিশিয়াল পাবলিক অফারিং। কোম্পানির তরফ থেকে পাবলিককে ইনিশিয়ালি একটা টাকার বিনিময়ে শেয়ার অফার করা হয়, অথবা বন্ড অফার করা হয়, বা ডিবেঞ্চার অফার করা হয় ইনিশিয়ালি, যখন কোম্পানিটা কিন্তু সিডিএসএল বা এনএসডিএল এর আন্ডারে এনলিস্টেড নয়। এনলিস্টেড হওয়ার জন্য জাস্ট পারমিশন লাভ করেছে, কিন্তু এখনো মার্কেটে আসেনি। তো এটার থ্রু দিয়ে কোম্পানি করে কি, যে কোম্পানির ম্যানেজমেন্ট কোম্পানির কিছু অংশ পার্টনারশিপ ছেড়ে দেয় ইনভেস্টরদের উদ্দেশ্যে। এটাই বেসিক্যাল ব্যাপার। তো এই আইপিও বাজারে আনার জন্য একটা লেংদি প্রসেস আছে। সেই প্রসেসটা আমি একটু বলি, যে কোম্পানিকে প্রথমে আন্ডার রাইটার নিয়োগ করতে হয় স্টকটা সেল করবার জন্য পাবলিকের কাছে, এবং এটা করবার জন্য তাকে সেবির রেজিস্ট্রেশন নিতে হয়। সেবি বলতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন পেতে হয়, এবং তাদেরকে অ্যাডভার্টাইজ করতে হয়, রোড শো অর্গানাইজ করতে হয়, নানাভাবে পাবলিককে জানাতে হয়, ইন্টারনেটে ছড়িয়ে দিতে হয়, তাদের ওয়েবসাইট খুলে দিতে হয় যে আইপিওটা আসছে বাজারে ওই কোম্পানির। তো এই হিসাবে পাবলিকের কাছে তাদেরকে ওটা প্রচার করতে হবে। তাহলে ফার্স্ট হলো তাদের সেবির পারমিশন লাগছে, আর 2 নাম্বার হলো এই কিছু আন্ডার রাইটার্স রাখতে হচ্ছে যারা পাবলিককে সরাসরি ওই শেয়ারগুলো বিক্রি করবে। এর পরেতে যখন পাবলিক জেনে গেল তখন
আইপিওটা ওপেন হলো একটা নির্দিষ্ট দিনেতে। কবে ওপেন হবে সেটা নিয়ে তারা পাবলিসিটি করলো, ওই নির্দিষ্ট দিনে এসে যাবার সঙ্গে সঙ্গে আন্ডার রাইটাররা ওই শেয়ারগুলো সেল করতে শুরু করলো, বলা ভালো ডিস্ট্রিবিউট করতে শুরু করলো ইনভেস্টারদের কাছে। এরপর ওটাও চলতে থাকে ধরুন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, 7 দিন হতে পারে, 15 দিন হতে পারে, এরকম সময় পর্যন্ত চলতে থাকে। এবার ওই যে ইস্যুটা ছিল, ওই ইস্যুটা যেদিনে ক্লোজ হয়ে যাবে তারপরে স্টকটা একটা ওটাকে কি বলবো, ইন্টারমিডিয়েটারি ফেজ থাকে, যে একটা কিছু ক্যালকুলেশনের ব্যাপার থাকে, কীরকম বিড হয়েছে, কীরকম আস্ক হয়েছে, কীরকম রেট হয়েছে, কোম্পানি কীভাবে কতটা দাম দিতে চাইছে শেয়ারের, ইত্যাদি সমস্ত কিছু হিসাব নিকাশ করবার পর তারপর স্টক এক্সচেঞ্জে, যেমন ধরুন বোম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বা এনএসিতে, মানে এই যে এক্সচেঞ্জ আমাদের দুটো আছে, বিএসসি অথবা এনএসি অথবা দুটোতেই ওই শেয়ারটা এনলিস্টেড হয় আইপিও ইস্যুটা ক্লোজ হয়ে যাওয়ার কয়েকদিন পর। এবং যে দিনে ওটা ওপেন হবে শেয়ার হিসেবে রিলিজ করবে সেই ডেটটাও কিন্তু নির্দিষ্ট থাকে। শেয়ার হিসেবে একবার রিলিজ হয়ে যাওয়ার পর তখন ওটা আর আইপিও থাকে না, তখন ওটা ইকুইটির আন্ডারে চলে যায়, এবং তখন আপনি যদি ডিমেট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকে তাহলে ইচ্ছে মতো কেনা বেচা করতে পারেন। যতদিন পর্যন্ত না বিএসসি এনএসিতে এনলিস্টেড হচ্ছে ততদিন পর্যন্ত আন্ডার রাইটার্সরাই কোম্পানির ম্যানেজমেন্টের পারমিশন সাপেক্ষে ইনভেস্টারদেরকে ইস্যু করতে পারে, বিলি করতে পারে, ডিস্ট্রিবিউট করতে পারে উইথ এক্সচেঞ্জ অফ মানি, এক্সচেঞ্জ ফর ক্যাশ, ক্যাশের বিনিময়ে। এখন এই আইপিও শেয়ারগুলো ধরতে পারা যায় যে কিছু, মনে করুন যে সমস্ত ইনভেস্টাররা যারা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস আছে, অনেক টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিজনেস করতে আসছে, তাদের জন্য ইস্যু হয়। তারপর ধরুন কোয়ালিফাইড যে সমস্ত ইনস্টিটিউশনাল বায়ার্স রয়েছে, বড় বড় ব্রোকারেজ ইনস্টিটিউশন বা আরও অন্যান্য সংস্থা রয়েছে যারা শুধুমাত্র শেয়ার কেনাবেচা করার জন্য অফিস খুলে বসে আছে, তারা অনেক টাকা নিয়ে এসেছে, তো তাদের জন্য আইপিওগুলো ছেড়ে দেওয়াটাই একটা ক্যাটাগরি, স্পেসিফিক ক্যাটাগরিজের মধ্যে রয়েছে। কিন্তু এখানে সেবির নির্দিষ্ট রুল রয়েছে যে আপনি যদি ইন্ডিভিজুয়ালস হন এবং আপনার কম পুঁজিও যদি থাকে তাহলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে, এবং আপনি সেক্ষেত্রে কিছু ডিসকাউন্টও আপনি পাবেন। সুতরাং আপনার নামেও আইপিও অ্যালট হতে পারে। সুতরাং আইপিও আসছে এটা জেনে নিয়ে আপনি অ্যাপ্লাই করতেই পারেন। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা ডিমেট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে না সঙ্গে সঙ্গে। ধরুন আপনি 10 পিসের জন্য অ্যাপ্লাই করলেন, তো ওরা তো লট টু লট অ্যাপ্লাই করে, তো সেই হিসাবে আপনি চাইলেই যে 25 লট আপনাকে দেবে না, আপনি অ্যাপ্লাই করতেই পারেন। তো ঠিক আছে, 1 লটের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, এখন 1 লটের জন্য ধরুন 10,000 টাকা লাগবে। এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই 1 লট টাকা সঙ্গে সঙ্গে ডিমেট অ্যাকাউন্টে আপনার কনভার্ট হয়ে যাবে না, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে লক হলো। যদি ইস্যু শেষ হয়ে যাবার পরে যদি আপনার নামেতে মেসেজ আসে বা আপনি মেল পান যে আপনার নামে আইপিও অ্যালটেড হয়েছে, তখনই শুধুমাত্র ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা ডিমেট অ্যাকাউন্টে যাবে এবং ডিমেট অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। ওকে, তো এরপর আইপিওটা যে শুধুমাত্র ইকুইটি শেয়ারসগুলোকেই অর্থাৎ ম্যানেজমেন্ট কোম্পানির পার্টনারশিপ ছেড়ে দিয়েই যে শুধুমাত্র আইপিও অফার করে তা নয়, এগুলো কোম্পানি অনেক সময় নন কনভার্টেবল ডিবেঞ্চার বলে এক ধরনের বন্ড বা ডিবেঞ্চারের অফার করতে পারে পাবলিক অফারিং হিসেবে, আবার এমনি নর্মাল বন্ড হিসেবেও অফার করতে পারে। তো এইভাবে কিন্তু করতে পারে। তো এই যখন ডিবেঞ্চারে যাচ্ছে কোম্পানি অথবা বন্ড বিক্রি করছে, তখন কিন্তু কোম্পানির কন্ট্রোল ইনভেস্টারদের হাতে যাচ্ছে না, কোম্পানির ওনারশিপ কোম্পানির ম্যানেজমেন্টের হাতেই থাকছে, অর্থাৎ প্রমোটারদের হাতেই থাকছে বা ওনারশিপ যাদের আছে মালিক পক্ষের হাতেই থাকছে। আবার এই আইপিওগুলো দুরকম কোয়ালিটির হতে পারে, একটা হচ্ছে ফিক্সড প্রাইস ইস্যু, আর একটা হলো বুক বিল্ড ইস্যু। ফিক্সড প্রাইস ইস্যুতে আপনার যখন অ্যাডভার্টাইজ আসবে তখন আপনি নিজেই দেখতে পাবেন যে 1 লটের দাম কত, কিন্তু যদি বুক বিল্ড ইস্যু হয় তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না ফার্স্ট আওয়ারে যে কতটা প্রাইস পড়ছে। সেক্ষেত্রে এটা ডিপেন্ড করবে, ওটা ইস্যুটা ক্লোজ হবার পর
ডিসাইড করা হয় যে কত দাম হতে পারে এক একটা লটের আইপিওর। তো সেটা কিভাবে সিলেক্ট হবে না, অ্যাকর্ডিং টু ইনভেস্টার্স ডিমান্ড, যেরকম ধরনের বিডিং পড়েছে তার উপরে নির্ভর করে। তো যখন আপনি আইপিওটার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন আপনাকে একটা নির্দিষ্ট প্রাইস ব্যান্ড রেঞ্জেতে গিয়ে আপনাকে বিড করতে হবে। তো বিড করবার জন্য একটা 20% ভ্যারিয়েশন দেবার একটা মানে প্রভিশন রয়েছে। আপনি কম বেশি দামেতে এটা দিতে পারেন, এমন নয় যে এক্সেসিভ। একটা নির্দিষ্ট প্রাইস ব্যান্ডের মধ্যেই আপনি বিডিং করবেন এবং এই বিডিংয়ের অ্যাভারেজ হিসেবেই কিন্তু ডিসাইড করা হবে যে আইপিওর প্রাইসটা কত হচ্ছে। এরপর একটা জিনিস কিন্তু আইপিওর জন্য জেনে রাখাটা খুব জরুরি, যে যেদিনে আইপিও এনএসসি অথবা বিএসসিতে অথবা বোথ মার্কেটে লিস্টেড হবে, অর্থাৎ আত্মপ্রকাশ করবে ইকুইটি শেয়ার হিসেবে, সেই দিন কিন্তু হুহু করে প্রথমের দিকে দাম বেড়ে যাবে এবং কয়েকদিনের মধ্যে, এবং তারপর কয়েকদিনের পরেই কিন্তু দাম পড়ে যাবার একটা সম্ভাবনা থেকে যায়। তো সুতরাং যখন আপনি এনলিস্টেড হওয়ার পর যখন দামটা বেড়ে যাচ্ছে তখন পিক আওয়ারেতে গিয়ে আইপিও লাভ তো আপনি পেয়েই যাচ্ছেন, সুতরাং বেরিয়ে চলে আসাটাই বুদ্ধিমানের কাজ, যদি না আপনার পরবর্তী ক্ষেত্রে শর্ট সেল করা ইচ্ছে থাকে। অনেকেই এটা করে থাকেন এবং এটারই জন্য আইপিও সব থেকে সুবিধাজনক। আর যদি মনে করেন যে ওই কোম্পানির প্রসপেক্ট ভালো আছে, ওর সঙ্গে আপনি যেতে থাকেন লং টার্মের জন্য, তাহলে ওই কয়েকদিন বাদ দিয়ে দাম তো অবশ্যই পড়ে, কারণ ম্যাক্সিমাম জন আইপিও কি করে, আইপিওটার দাম হুহু করে বাড়বার পর হঠাৎ করে শার্পলি দামটা পড়তে থাকে, কারণ ম্যাক্সিমাম ইনসাইডার যে সমস্ত রয়েছে তারা এবং আন্ডাররাইটার্স যারা আছে, যত স্টক তারা কিনে রেখেছিল তারা সব কটা বেচে দেয়। তাহলে বেচে দেওয়ার ফলে কি হয়, শেয়ারের দাম হুহু করে পড়তে থাকে। তখন ঘাবড়ে গিয়ে আপনি যদি ছেড়ে দেন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি লং টার্মের জন্য ইনভেস্ট করার ইচ্ছা রেখে থাকেন তাহলে কিন্তু এটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নয়। কোম্পানি পরের দিকে কিন্তু তার মতো করে ব্যবসা করে নেবে। তো এখন দেখে নিই যে আইপিও কেনার সুবিধাগুলো কি কি রয়েছে। আইপিও কিনলে আমরা কি কি সুবিধা পেতে পারি। দেখুন, আর্লি ইনভেস্টার অ্যাডভান্টেজ বলে একটা অ্যাডভান্টেজ রয়েছে। ওই তো আমি বললাম যে আইপিওটা আপনি কম দামেতে পাচ্ছেন এবং এক লট পাচ্ছেন, একটা নির্দিষ্ট সংখ্যক শেয়ার পাচ্ছেন কম দামেতে। যেদিনে এনলিস্টেড হবে তারপর থেকে নতুন কোম্পানি, প্রসপেক্টিভ কোম্পানি যদি হয় এবং তাদের বিজনেস পলিসি যদি বেটার হয়, তাহলে হুহু করে দাম বাড়তে থাকে প্রথম কয়েকদিন। তারপর যখন একটা পিক লেভেল অ্যাটেন্ড করার পর, যখন ইনস্টিটিউশনাল যে সমস্ত শেয়ার হোল্ডার্সরা রয়েছে, মানে আইপিও হোল্ডার্সরা রয়েছে অথবা ইনসাইডাররা রয়েছে, তারা যখন শেয়ারটা বিক্রি করে দেয় তখন দামটা হুহু করে পড়তে থাকে। কিন্তু আপনি যদি কোম্পানির সঙ্গে যাবেন বলে ঠিক করেন যে কোম্পানির হয়তো ভালো ভবিষ্যৎ রয়েছে, তাহলে আপনি কিন্তু একটা যদি ধরে রেখে দেন শেয়ারটা, তাহলে হয়তো ভবিষ্যতের একটা দামি কোম্পানির শেয়ার আপনার হোল্ডিংয়ে থাকছে। এটা একটা লাভ, কম দামেতে এটা আপনি ধরে রাখতে পারছেন, একদম মিনিমাম প্রাইস দিয়ে ফেয়ার প্রাইসে আপনি ধরে রাখতে পারছেন। ওকে, এরপরে দেখুন মেক ইমিডিয়েট গেইনস। ওই তো বললাম যে ইমিডিয়েট গেইনস, এখানে একটা পার্টিকুলার লকিং পিরিয়ড থাকে, যেটা আমি আগের স্লাইডে বলতে ভুলে গেছি, বলাই ভালো। সেটা হলো যে ওই যে বললাম লকিং পিরিয়ড, মানে আইপিও ইস্যু হয় একটা ডেটে, তার কয়েকদিন পর্যন্ত ইস্যু ওপেন হয়ে থাকে। ওই ইস্যু ক্লোজ হচ্ছে যেদিন, সেই দিন থেকে যেদিনে শেয়ার এনলিস্টেড হচ্ছে এই দিন পর্যন্ত এটা হচ্ছে লকিং পিরিয়ড। এর মাঝখানে কিন্তু আপনি সেল করতেও পারবেন না বা ওটা ফিরিয়ে দিতেও পারবেন না, আর অন্য কোনো কিছু করার উপায় নেই। আপনি তখনই শুধুমাত্র সেল করতে পারবেন যখন ওটা এনএসসি বিএসসিতে এনলিস্টেড হবে। তো এনএসসি বিএসসিতে এনলিস্টেড হওয়ার সঙ্গে সঙ্গে তো দাম বাড়বেই, কিছুটা দাম বাড়েই, একদিনের জন্য হোক, দুদিনের জন্য হোক, 3 দিনের জন্য হোক বা এক সপ্তাহের জন্য হোক, দাম বাড়তে থাকে। ফলে এই যে দামটা বাড়লো তার ফল হিসাবে আপনি বেশ কিছুটা প্রফিট গেইন করে ফেললেন। ফলে অল্প দিন লক ইন পিরিয়ডে থাকার পর একটা হিউজ পরিমাণ গেইন পেয়ে গেলেন, এটা একটা তাৎক্ষণিক লাভ। এরপর আবার যখন ওই আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিংয়ে এক্সপার্ট হন, তখন মানে শেয়ার এনলিস্টেড হয়ে গেছে, এখন ইন্ট্রাডে ট্রেডিং করতে আপনি জানেন, আইপিওর নামেতে যে শেয়ারটা আসছে সেই শেয়ারটার সম্পর্কে আপনি বেশ কয়েকদিন ধরে স্টাডি করে যাচ্ছেন, ফলে শেয়ারটাকে আপনি ভালো মতো করে চেনেন। এখন আপনি কি করবেন, শর্ট সেল করবেন। কারণ কি, ইনস্টিটিউশনাল যে সমস্ত শেয়ার হোল্ডার, আইপিও হোল্ডাররা রয়েছে, অর্থাৎ ইমিডিয়েট শেয়ার হোল্ডার যারা রয়েছে, ইনসাইডার
ইত্যাদি যারা রয়েছে তারা সব কি করবে, শেয়ারগুলো ছাড়তে থাকবে এবং প্রফিট বুক করবে, ফলে শেয়ারের দাম পড়বে। তো এই সময় আপনি ইন্ট্রাডে করে শর্ট সেল করবেন এবং শর্ট সেল করে পার ডে বেশ কিছুদিন যাবত ভালো অঙ্কের একটা রেগুলার ইনকাম করে নিতে পারবেন এই আইপিও থেকে। ফলে আইপিও ফলো আপ করলে আপনি একটা ইমিডিয়েট গেইন করার স্কোপ পাচ্ছেন। এর আগে আমি বলেছিলাম যে একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট ফর স্মল ইনভেস্টার্স এটা রয়েছে, এটা আন্ডার সেবি গাইডলাইন, এটা সেবির একদম মানে রুল করে দেওয়া রয়েছে, যারা স্মল ইনভেস্টার তাদেরকেও কিছু কিছু করে আইপিও শেয়ার দিতে হবে, এবং সেটা লটারির মাধ্যমে হোক অ্যালটমেন্টটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু করে শেয়ার তাদেরকেও দিতে হবে। যে তাদের কম টাকা বলে তারা একটাও পেলো না, যারা ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার বা একদম হিউজ হাই প্রোফাইল ইন্ডিভিজুয়াল যারা, তারাই সব আইপিওগুলো উঠিয়ে নিয়ে চলে গেলে এরকমটা হবে না। ডিস্ট্রিবিউট করতে হবে স্মল ইনভেস্টারদের ভিতর একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ার, এই প্রেফারেন্সটা পাবেন। এবং এর ফলেতে আপনি আরেকটা সুযোগও পাবেন, সেটা আমি বলেছিলাম, অলসো গেট এ ডিসকাউন্ট অন দ্যাট প্রাইস, আইপিওর শেয়ারের উপরে একটা ডিসকাউন্টও পাবেন। তো এটা ছোট ইনভেস্টারদের ক্ষেত্রে একটা সুবিধা। এরপরে দেখুন আরেকটা জিনিস, যে শেয়ার কিনবার সময় একটা প্রাইস ট্রান্সপারেন্সির ব্যাপার সব সময় কিন্তু থাকে না। আপনি ওয়েবসাইটে দেখলেন একরকম দেখাচ্ছে, আপনি যে ব্রোকারের আন্ডারে দেখছেন, যে সিস্টেম ট্রেডিংয়ের মধ্যে দেখছেন, মানে ট্রেড সেটআপের ভেতরে দেখছেন, যে সফটওয়্যার দিয়ে দেখছেন, সেখানে একরকম ভ্যালু দেখাচ্ছে। আপনি অর্ডারটা প্লেস করলেন, অর্ডারটা কিছুক্ষণ ঝুলে রয়ে গেল, ততক্ষণে প্রাইসটা এদিক ওদিক হয়ে গেছে। ফলে ক্রয় মূল্যের স্বচ্ছতাটা কিন্তু ইকুইটি শেয়ারের ক্ষেত্রে থাকে না। আপনি 720 টাকায় অর্ডারটা প্লেস করলেন, কিন্তু অর্ডারটা যখন এক্সিকিউট হলো তখন অ্যাকচুয়ালি শেয়ারটা চলে গেছে 734 টাকা। আপনি 720-তে কিনে 740-এ বিক্রি করবেন ঠিক করেছিলেন, কিন্তু অর্ডারটা আপনার এক্সিকিউট হলো 734-এ। এখন 6 টাকা 740 পর্যন্ত কেন 42 পর্যন্ত গেল, কিন্তু আপনার 40-এ যেহেতু ঠিক করা রয়েছে যে আপনি শেয়ারটা বেচে দেবেন, ফলে 6 টাকার বেশি আপনি লাভ করতে পারলেন না। এই যে নন ট্রান্সপারেন্সিটা ইকুইটি শেয়ারস কেনাবেচার সময় থাকে, এই মানে নন ট্রান্সপারেন্সিটা কিন্তু আইপিও কেনাবেচার সময় থাকে না, কারণ এটা একদমই স্টক এক্সচেঞ্জে নথিবদ্ধ থাকে যে এই দামেতেই আপনাকে দিতে হবে, এবং একটা নির্দিষ্ট ডেট অফ টাইম রেঞ্জ, মানে দিনের কোন সময় আপনি অর্ডারটা প্লেস করছেন তার উপরে কিচ্ছু যায় আসে না, মার্কেট আওয়ার বলে কিচ্ছু নেই। তো এর মধ্যে আপনি অর্ডার প্লেস করে দিয়ে একদম ট্রান্সপারেন্টলি প্রাইস ট্রান্সপারেন্সিতেই আপনি আইপিওটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আইপিওটা পাবেন। এরপর এই আইপিওতে ইনভেস্টমেন্ট যদি কোনো ইনভেস্টর করে, তাহলে সে একজন এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে। এখন এন্টারপ্রেনার কিন্তু ক্যাপিটালাইজেশন মানে ধনতন্ত্র যেটাকে বলে, এটার ফাউন্ডেশন একদম। যদি গ্রো করতে হয়, প্রসপার করতে হয়, অ্যাডভান্স করতে হয়, নিজের ইকোনমিক লেভেলটাকে বাড়াতে হয়, তাহলে কোম্পানিও যেমন ফান্ডের দরকার করে এবং এন্টারপ্রেনারশিপকে গুরুত্ব দেয়, সেই রকম একজন ইনভেস্টরও এন্টারপ্রেনারশিপকে গুরুত্ব দেয়। চলুন আমরা একটু দেখে নিই যে এই আইপিওতে ইনভেস্ট করতে গেলে আমরা কিভাবে ইনভেস্ট করব, সেই পদ্ধতিটা একটু আমরা দেখে নিই। দেখুন, আপনি যখন হাউ টু ইনভেস্ট ইন আইপিও, ওয়ান্স ইউ হ্যাভ ওপেন্ড অ্যান আইপিও অ্যাকাউন্ট। এখন আইপিওতে ইনভেস্ট করতে গেলে আপনার একটা আইপিও অ্যাকাউন্ট লাগবে, এইটা জানার কথা। তবে এ সম্পর্কে ঝামেলা করার কোনো যুক্তিই নেই, কারণ যদি আপনি কোনো ভালো ব্রোকারের আন্ডারে ডিমেট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খোলেন, তাহলে আইপিও অ্যাকাউন্ট নতুন করে খোলার দরকার নেই। ফর্ম ফিল আপ করার সময় ওইগুলো সিলেক্ট করে দিলেই আপনার কাছে এভরিথিং হয়ে যাবে। ভেবে দেখুন, প্রায় প্রত্যেক দিন, সব দিন নয় অবশ্য, প্রায় প্রতিদিনই নতুন নতুন কোম্পানি নতুন নতুন আইপিও নিয়ে তাদের বাজারে আসছে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ আইপিও। এখন প্রবলেম হচ্ছে যে কিভাবে আপনি বাঁচবেন, যে এই কোন আইপিওটা বাজারে যেগুলো আসছে তার মধ্যে কোনটা ভালো, কোনটাতে আপনি ইনভেস্ট করবেন বা না করবেন। দেখুন, এই আইপিওগুলো আনে কিন্তু প্রাইভেট কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানিও আনতে পারে, তবে ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানি আনে। আর গভর্নমেন্ট কোম্পানি মানে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আইপিও নিয়ে আসলেই যে সেটা শেয়ারে আসবার পর ইকুইটিতে যখন কনভার্ট হয়ে যাবে আইপিওগুলো, তখন যে সেটা আপনাকে সঙ্গে সঙ্গে লাভ দিয়ে দেবে এমন কিছু ব্যাপার না। ফলে গভর্নমেন্ট কোম্পানি অ্যাভয়েড করাই ভালো। তো প্রাইভেট কোম্পানি যখন আসছে, তখন ওই প্রাইভেট কোম্পানির বিজনেস প্রসপেক্ট কী রয়েছে
একটু খেয়াল করে দেখবেন বিজনেস প্রসপেক্ট কি আছে, তাদের বিজনেস পলিসি কি আছে, তাদের বিজনেসের টার্গেট কি, মিশন অ্যান্ড ভিশন কি আছে, প্রমোটাররা কারা কারা রয়েছে, তাদের কোনো স্ক্যাম আছে কিনা, স্ক্যান্ডাল আছে কিনা, আপনাকে ইন্টারনেটে সার্চ করে করে দেখতে হবে, বা কোম্পানির যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটা ভালো করে স্টাডি করতে হবে। ইভেন আপনি যদি সম্ভব হয়, যদি আপনি অ্যানুয়াল রিপোর্ট, ফিনান্সিয়াল রিপোর্ট আপনি বোঝেন, তাহলে 5 ইয়ার্স ফিনান্সিয়াল রিপোর্টও স্টাডি করে আপনাকে দেখতে হবে। এবং কোম্পানির হঠাৎ করে ফান্ডিংয়ের দরকার পড়লো কেন, কী কারণের জন্য ইস্যু করলো, সে সম্পর্কে কিন্তু আপনাকে একটু বুঝে নিতে হবে। এখন সমস্যা হচ্ছে যে এই এত কিছু জানা কি সম্ভব? হ্যাঁ, এটা জানতে হবে। তার কারণ এটা পরিষ্কার করেই বলা হয়েছে যে দেখুন, এই যে রিড দি প্রসপেক্টাস, এখানে দেখুন খেয়াল করে এনারাই লিখে রেখেছেন রিড দি প্রসপেক্টাস। এই রিড দি প্রসপেক্টাস বলতে কি বোঝাচ্ছে? রিড দি প্রসপেক্টাস বলছে ইউ আর পার্টিং উইথ ইউর হার্ড আর্নড মানি হিয়ার, কষ্টার্জিত পয়সা ইনভেস্ট করছেন, সুতরাং মার্কেট হাইপের দিকে নজর না দিয়ে পেপারে কি লিখছে, টিভিতে কি বলছে, ইন্টারনেটে কি দেখাচ্ছে, ইউটিউব কি বলছে, ওসব দিকে না গিয়ে আপনি ওই ছোট ছোট লেখাগুলোকে একটু বড় বড় করে বাড়িয়ে নিয়ে প্রিন্ট কপি হোক বা স্ক্রিনেতে ফেলেই হোক, পিডিএফ ফাইলই হোক, আপনি সেগুলো একটু পড়ার চেষ্টা করুন। প্রসপেক্টাসটা কোম্পানির পড়ুন, পড়ে জানুন, নিজে ডিসাইড করুন। ওকে, এরপরে দেখুন ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন কি কি রয়েছে, ইউনিক সেলিং প্রপোজিশন কি কি রয়েছে সেটা এই কোম্পানির, সেটা জানতে হবে। তাদের কি কোনো ইনোভেটিভ নিউ প্রোডাক্ট নিয়ে আসছে? ধরুন সোলার এনার্জি নিয়ে এখন একটা ভালো কাজ চলছে, তো এরা কি সোলারের জন্য কিছু ভালো অফার নিয়ে আসছে, অথবা এমন কোনো সার্ভিস অফার নিয়ে আসছে যে ঘরে গিয়ে আপনাকে বাজার দোকান করে দেবে এবং মাস ফুরিয়ে গেলে কিছু টাকা পয়সা নিয়ে নেবে, এরকম টাইপের কিছু সার্ভিস অফার নিয়ে আসছে? মানে আমি কথাই বললাম, মানে কোনো কিছু সার্ভিস অফার দিচ্ছে, কোনো ইন্স্যুরেন্স বিক্রি করছে কিনা, বা একদম যেগুলোকে বলে চিটিং কোম্পানি বলে একদম, সেই রকম কোনো চিট ফান্ড টাইপের কিছু তৈরি করছে কিনা, মানে এদের আইডিয়াটা কি, এইটা জানবার দরকার আছে। যে ইউনিক সেলিং প্রপোজিশনটা এদের কি আছে, অর্থাৎ বিজনেস পলিসি এবং বিজনেস টার্গেট, বিজনেস মিশন এবং বিজনেস ভিশন, এইগুলো জানাটা অত্যন্ত জরুরি। সুতরাং এগুলো খুঁটিয়ে দেখবেন। এছাড়া দেখুন, আমি প্রথমের দিকেই বলেছিলাম ফার্স্ট স্লাইডেতেই যে আইপিওকে যদি লঞ্চ করতে হয় তাহলে কোম্পানিকে কি করতে হয় না, কিছু আন্ডার রাইটার্স অ্যাপয়েন্ট করতে হয় বাজারে। এখন এই আন্ডার রাইটারগুলোর কোনো পাবলিক ইস্যু আছে তো, কারা এই আইপিওটাকে বিক্রি বাটা করছে, এবং তাদের কোনো পাবলিক ইস্যু আছে কিনা, তাদের কোনো স্ক্যাম আছে কিনা, তাদের রেপুটেশন কীরকম, মানে ভুঁইফোড় রাতারাতি গজিয়ে ওঠা কোনো অপারেটর এসে আন্ডার রাইটার হয়ে গেছে দিয়ে আইপিও সেল করছে, এরকমটা নয় তো, রেপুটেড আন্ডার রাইটার আছে তো, ফলে তারা অনেক বেশি ডিলিজেন্ট হবে রেপুটেড যদি হয়। আর রাতারাতি যারা উঠে এসছে তারা সবাই যে একদম ঠকবাজ জোচ্চোর এরকমটা তেমন কিছু নয়, কিন্তু তাদের রেপুটেশন সম্পর্কে আমরা যেহেতু কিছু জানি না, সুতরাং প্রাইভেটলি তাদেরকে যারা জানেন তারাই ইনভেস্ট করাটা ভালো, আর আদারওয়াইজ আপনাকে রিস্ক নিতে হবে। এরপর দেখুন, এই হাই রিস্কের ব্যাপারটা কিন্তু থাকেই। প্রসিড উইথ কশন, লাস্ট অফ অল আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে। মার্কেট রিস্ক তো রয়েইছে, কারণ এটা শেয়ারের ব্যাপার, সুতরাং মার্কেট রিস্ক রয়েইছে। কোন সময় এন্ট্রি নেবেন এবং কোন সময় এক্সিট নিতে পারবেন, এটার ওয়াইজ ডিসিশন নেওয়াটা কিন্তু আপনার। এখন দেখে নিই আমরা কি কি লাগে এই আইপিও কিনবার জন্য, এটা জেনে নেওয়াটা একদমই জরুরি যে কি কি লাগবে। এই কি কি লাগবে দেখতে গিয়ে মোটামুটি আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন প্রত্যেকেই, যে এই আইপিওগুলো কিনতে গেলে একটা ডিমেট অ্যাকাউন্ট লাগে, শেয়ার কিনতে গেলে ডিমেট অ্যাকাউন্ট লাগে, ট্রেডিং অ্যাকাউন্ট লাগে। তো ডিমেট ট্রেডিং অ্যাকাউন্ট যদি আমি একটু আগেই বলে আসলাম যে কোনো ভালো ব্রোকারের আন্ডারে, ফুল সার্ভিস ব্রোকারের আন্ডারে ডিমেট অ্যাকাউন্ট খুলুন এবং ফর্ম ফিল আপ করার সময় আইপিও সিলেক্ট করে দিন। আরও অনেক কিছু আছে, কি কি সিলেক্ট করবেন, এভরিথিং, মানে শুধুমাত্র তো আইপিওই কেনা যায় না, বা ইকুইটি শেয়ার কেনা বেচা করার জন্যই তো আর কেউ ডিমেট ট্রেডিং অ্যাকাউন্ট খোলে না বা শেয়ার মার্কেটে এন্ট্রি নেয় না, আরও হাজারো রকমের বিজনেস রয়েছে। ধীরে ধীরে জানতে পারবেন, ভিডিওগুলো দেখতে থাকুন। তো সবার প্রথমে আমার যেটা মনে হয়েছে কি কি থাকার দরকার, হয় আপনার একটা ডেস্কটপ থাকতে হবে, নয়তো ল্যাপটপ থাকতে হবে, নয়তো একটা ট্যাব থাকতে হবে। এই তিনটে হলেই ভালো হয়। যদি নিতান্ত তিনটে না থাকে তাহলে স্মার্টফোন থাকলেও শুরু করা যায়। তো কিভাবে শুরু হয়, আমার পক্ষে তো খুবই অসুবিধাদায়ক। এখন আপনাদের পক্ষে, আপনারা যদি অ্যাকাস্টমড হয়ে যান টোটাল ব্যাপারটায় তাহলে ভালো। তো এই চারটের মধ্যে যে কোনো একটা হ্যান্ডস কিন্তু আপনার লাগবে, একটা মেশিন আপনার লাগবে।
তারপর আপনি টোটাল প্রসিডিওরটা অনলাইনেতে করবেন। শেয়ার কেনা বেচাই বলুন আর ডিমেট অ্যাকাউন্ট খোলাই বলুন, সমস্তটাই আপনি অনলাইনে করবেন। তাহলে আপনাকে প্রথমে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে। আমার সাজেশন হলো ফুল সার্ভিস ব্রোকার, আপনি ডিসকাউন্ট ব্রোকারের আন্ডারে যেতেই পারেন। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কতগুলো ডিসকাউন্ট ব্রোকার ইন্ডিয়াতে কাজ করছে, তাদের কীরকম ব্রোকারের চার্জ রয়েছে, নাকি তারা একদম টোটালি ফ্রি, আর ফুল সার্ভিস ব্রোকার কারা কারা রয়েছে, তাদের কীরকম ফিস বা চার্জ, কোনো হিডিং চার্জেস আছে কিনা, সেগুলো নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব নেক্সট ভিডিওতে। কারণ এটা তো জানার দরকার, এবং সবথেকে বেশি জানার দরকার এর পরবর্তী ক্ষেত্রে যে আপনি যেহেতু শেয়ার মার্কেটে এন্ট্রি নিয়েছেন, সুতরাং কাদের আন্ডারে আপনি কাজ করছেন, কোন ব্রোকারের আন্ডারে কাজ করছেন, এবং সেই ব্রোকাররা কোন প্ল্যাটফর্ম ব্যবহার করছে, ওয়েবসাইট প্ল্যাটফর্ম বা ডেস্কটপ বা ল্যাপটপ প্ল্যাটফর্ম, কোন অ্যাপটা তারা ব্যবহার করছে, সেই অ্যাপেতে তারা কী ধরনের চার্ট ব্যবহার করছে, কিভাবে অর্ডার প্লেস করতে হয়, এইভাবে স্টেপ টু স্টেপ আগে মানে শেয়ারের কোনো কিছু বুঝে ওঠার আগে এইগুলো জেনে নেওয়াটা অত্যন্ত জরুরি। এগুলো না জানলে কিন্তু আপনি ট্রেডিং করতে পারবেন না, অথবা হয়তো বাই করতে গিয়ে সেল করে দিয়ে বসে থাকবেন। এগুলো জানবার দরকার আছে। তো আপনাকে স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র এগুলো রেডি করে রাখতে হবে। সে আগের মতো ডিমেট অ্যাকাউন্ট খুলতে গেলে যা যা লাগে, পাসপোর্ট সাইজ ছবি, মনে করুন প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট অথবা ভোটার আইডি কার্ড, ইভেন ডিজিটাল রেশন কার্ড ইত্যাদি, এই সমস্ত কার্ড যেগুলো আপনার স্থায়ী বাসস্থানের প্রুফ, সেরকম কার্ডগুলো আপনাকে রেডি করে রাখতে হবে। এবং আধার কার্ড অবশ্যই মোবাইল লিঙ্কড হতে হবে, আপনার নিজের নামে একটা ইমেল আইডি থাকবে, এগুলো তো লেখা নেই, এগুলো মাস্ট। মানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার যদি না থাকে এবং আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক যদি না করা থাকে, তাহলে আপনি কিছুই এগোতে পারবেন না। এটা হচ্ছে ব্যাপার আর কি। এরপর ওটা হয়ে যাবার পর আপনি ফর্ম ফিল আপ করবার পরে মোবাইল ভেরিফিকেশান করবে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করবার জন্য। মোবাইল ভেরিফিকেশানটা আপনি কমপ্লিট করবেন। এইসব কমপ্লিট করবার পর আপনার ওই আইপিও অ্যাকাউন্ট, আইপিওর কথা বলছি তাই ডিমেটের বদলে আইপিওই বলি, আইপিও অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। এরপর কেওয়াইসি ডিটেলস আপনাকে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ফোন করবে, কেওয়াইসি ডিটেলস ভেরিফাই করবে আপনাকে, তখন ওই জেনুইনগুলো দেখে দেখে নাম্বারগুলো বলতে হবে, নাম অ্যাড্রেস। তো আপনি ফোনটা ধরে আগে কোম্পানিরই ফোন কিনা সে সম্পর্কে আগে শিওর হয়ে গিয়ে তারপরে এই সমস্ত ডাটাগুলো দেবেন। আর স্টেপ 5 হলো রিসিভ ডিমেট অ্যাকাউন্ট ওপেনিং কনফার্মেশন অন মেল। ইমেলেতে আপনার কাছে একটা কনফার্মেশন মেল আসবে যে আপনার ডিমেট অ্যাকাউন্ট হয়ে গেছে এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে। এইসব হওয়ার পর এরপর আপনি কোন আইপিওতে বিনিয়োগ করবেন সেটা বেছে নিয়ে একদম ওয়াইজলি ডিসাইড করে আইপিওতে ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, নিশ্চয়ই ভিডিওটা দেখে আপনাদের খানিকটা কাজে আসবে বলে আমার মনে হচ্ছে। তো পরের দিন আবার অন্য ভিডিও নিয়ে আমি আসবো আপনাদের সঙ্গে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।